রাখি একদিকে যেমন মৈত্রীর বন্ধন, আরেকদিকে তা প্রতিশ্রুতি রক্ষা করার। সমাজে সেই রক্ষা করার কাজটা করে থাকে পুলিশ, আর তাই পুলিশকে বলা হয় রক্ষক। কিন্তু সেই পুলিশের ভূমিকা নিয়ে বারে বারে উঠছে প্রশ্ন, ঠিক যেমনভাবে আজ দুই চিকিৎসককে যেভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলো নির্যাতিতার ছবি প্রকাশ করা, গুজব ছড়ানো, এই অভিযোগ এনে তাদের তলব করা হলো একেবারে লালবাজারে, এবং এই তলবের মধ্যেও কণ্ঠরোধের চেষ্টা দেখছে চিকিৎসক মহল। এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ আছড়ে পড়ল যাদবপুরে একাডেমি এবং শহরের নানা প্রান্তে। পাশাপাশি আজ এই আলোচনায় নজর থাকবে সোমবার আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকেও দীর্ঘ জিজ্ঞাসাবাদ করলো সিবিআই, এবং এই মুহূর্তে চতুর্থবারের যে জিজ্ঞাসাবাদ তা এখনো পর্যন্ত চলছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে দিলীপ ঘোষ তিনি দাবি করছেন সত্য সামনে আসবে মুখ্যমন্ত্রীকে যখন সিবিআই তলব করবে, ফলে তা নিয়ে একদিকে যখন প্রতিবাদে সোচ্চার হচ্ছে রাজ্য রাজনীতি, অন্যদিকে রাজনৈতিক চাপানুতো তা নিয়ে সমানভাবে চলছে। আলোচনায় আসবো, কিন্তু শুরুতে আজকের বিষয়। ফুটবল সমর্থকদের ওপর লাঠিচার্জ থেকে চিকিৎসকদের আটকাতে ব্যারিকেড, ফের প্রশ্নের মুখে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। এই অভিযোগ গতকাল তুলেছিল ফুটবল সমর্থকেরা। 3 বড় ক্লাবের যারা সমর্থকেরা তারা প্রোঅ্যাক্টিভ কেন পুলিশ, এই প্রশ্ন তুলেছিল। আজকে চিকিৎসক মহল থেকে সেই একই প্রশ্ন তোলা হচ্ছে। পুলিশের তলবে লালবাজারে 2 চিকিৎসক, কণ্ঠরোধের চেষ্টা দেখছেন চিকিৎসকেরা। এই প্রশ্ন তারা তুলছেন, যেহেতু আরজিকরের ঘটনা নিয়ে মুখ খুলেছেন সেই কারণে কি কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে? সেই কারণে কি এই অভিযোগ আনা হচ্ছে যে নির্যাতিতার ছবি প্রকাশ করা হয়েছে, গুজব ছড়ানো হয়েছে? 2 চিকিৎসক এই অভিযোগ শুরু থেকেই খারিজ করে দিয়েছেন। জোড়া তলবে গ্রেফতারির আশঙ্কা, আদালতের দ্বারস্থ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। গতকালই আপনারা জানেন যে জোড়া 2 বার সমন পাঠানো হয়েছিল, নোটিশ পাঠানো হয়েছিল সুখেন্দু শেখর রায়কে। এই বক্তব্য পুলিশের তরফে ছিল যে আসলে স্নিফার ডগ 3 দিন পরে গিয়েছে বলে যে পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায় তার মধ্যে সত্যতা নেই, সেই কারণে জোড়া তলব করা হয়েছে। আর সেখানে গ্রেফতারির আশঙ্কা দেখে আদালতে দ্বারস্থ তৃণমূলের রাজ্যসভার সাংসদ। আগামীকাল শুনানি রয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে শতপ্রণোদিত মামলা, আগামীকাল শুনানি সুপ্রিম কোর্টে আগামীকাল এই একেবারে সুমোটো নিয়েছে সুপ্রিম কোর্ট, তার শুনানি হতে চলেছে। বারবার 4 বার সোমেও সিজিওতে সন্দীপ ঘোষকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ সিবিআই এর। সন্দীপ ঘোষ যিনি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, চতুর্থবারের জন্য তার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এবার আন্দোলনকারীদের বেশভূষা নিয়ে ফের কুরুচিকর মন্তব্য উদয়ন গুহ, যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, কেশসজ্জা থেকে পোশাক পরিচ্ছদ নিয়ে মন্তব্য করেছেন, যা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তবে শুরুতে আপনাদের দেখাতে চাইবো আজকের দিনে নিঃসন্দেহে সবথেকে যে বড় খবর, 2 চিকিৎসককে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের। চিকিৎসক সুবর্ণ গোস্বামী, কুণাল সরকারকে সমন। লালবাজারে কথা বলল পুলিশ 1 ঘন্টা পর লালবাজার থেকে বেরোলেন কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী। আগামী দিনে চিকিৎসকদের সমন পাঠানোর আগে 5 বার ভাববেন বলছেন সুবর্ণ গোস্বামী। কলকাতা পুলিশ সূত্রে দাবি, আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ্যে আনা সহ একাধিক অভিযোগে তাদের ডাকা হয়েছিল। আমি শুরুতেই বলছিলাম এই প্রতিবাদ কিন্তু শহরের বিভিন্ন স্তরে দেখা যাচ্ছে, বিভিন্ন অংশে দেখা যাচ্ছে। আমি একাডেমি অফ ফাইন আর্টসে আপনাদের এই মুহূর্তে সরাসরি নিয়ে যাব। শিল্পীদের প্রতিবাদের ছবি দেখছেন, ছবির মধ্য দিয়ে, ক্যানভাসের মধ্য দিয়ে প্রতিবাদের স্বর তারা একেবারে তুঙ্গে তুলছেন। দেখতে পাচ্ছেন আরজিকরে যে ঘটনা ঘটেছিল, ছবি এঁকে শিল্পী সমীর রায়কে আপনারা সরাসরি দেখছেন, সেখানেও কিন্তু বিচারের দাবি তোলা হচ্ছে। জাস্টিস চাই, এই প্রশ্ন, এই একমাত্র দাবি হচ্ছে জাস্টিস চাই, সুবিচার চাই। এই দাবি এবারে শিল্পীরা তুলছেন। একাডেমি অফ ফাইন আর্টসে রং তুলি হাতে শিল্পীরা প্রতিবাদে নেমেছেন। শিল্পী সমীর রায়কে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভাসে ছবি এঁকে, ছবি প্রতিবাদের অস্ত্র, রং তুলি আজকে প্রতিবাদের অস্ত্র শিল্পীদের হাতে। পাশাপাশি আরজিকরে ছবি দেখতে পাচ্ছেন, সুদীর্ঘ ফ্লেক্স টাঙানো হয়েছে, যেটা আরজিকর একেবারে যেখানে এই অত্যন্ত নক্কারজনক
অবর্ণনীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনাস্থল হতে পারে, সেটা একেবারে অন্যান্য মেডিকেল কলেজ হতে পারে, একাডেমি অফ ফাইন আর্টস হতে পারে, সর্বত্র কিন্তু প্রতিবাদ বিভিন্নভাবে বিভিন্ন প্রকরণের মাধ্যমে ধ্বনিত হচ্ছে। এবং দোষীদের চরম শাস্তি চাইছি। সুদীর্ঘ ফ্লেক্স আরজিকর মেডিকেল কলেজের বিল্ডিং এ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বিচারের দাবি তোলা হচ্ছে। এই আরজিকর মেডিকেল কলেজে যারা আন্দোলনরত চিকিৎসক জরুরি পরিষেবাকে সচল রেখে তারা প্রতিবাদ তারা চালিয়ে চলেছেন। আমরা কখনোই তাদের আইডেন্টিটি কারো রিভিল করিনি। কারা করেছেন, কতবার করেছেন, সেটা আমাদের থেকে ভালো ওনারাই জানেন। যারা অলরেডি করেছেন তাদের অনেকে লালবাজারের মধ্যেই আছেন, যে তারা নিজেদের ঘরের দিকে না চেয়ে বাইরের দুটো লোককে, দুটো মধ্যবিত্ত বাঙালিকে ধরে টানাটানি কেন করছে বোঝা গেল না। আইডেন্টিটি রিভিলিং এর মধ্যে কোনো মতেই আইদার অফ আস ইনভলভ নয়। আমি আমার বক্তব্যের মধ্যে কিছু জেনারেল কিছু কেস ওয়াইজ কমেন্ট করেছি। সুবর্ণ প্রথম দিকে আমাদের অনেক পোস্টমর্টম রিলেটেড সে ইনফরমেশন দিয়েছিল, আর দুজনেই আমরা বলেছি যে জিনিসগুলো বলা আমাদের সঙ্গত মনে হয়েছে আমরা সেই কথাগুলো বলেছি। আমরা দুজনেই একেবারে জোর গলায় দ্ব্যর্থহীনভাবে বলেছি যে এই সমন দিয়ে বার্থডে পার্টিতে নিয়ে আসবেন না। এই যে ডাক্তারদের সমন দেওয়ার মধ্যে যে একটা সামাজিক ম্যাসোকিজম, যে একটা আনন্দ, আমরা যেন সেই বডি বিল্ডারদের মতো ডাক্তার সমাজের সামনে দাঁড়াচ্ছি, যে আমরা সমন দিয়ে ডাক্তার দেখাচ্ছি, যেভাবে আমরা আপনাদের সাথে কথা বললাম সেইটা করার জন্য এত লক্ষ মানুষকে তো ব্যতিব্যস্ত করার কোনো দরকার ছিল না। ইট কুড হ্যাভ বিন আ লেভেল হেডেড সোশ্যাল কনভারসেশন। আমাদের কনসার্ন যেটা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে অনেক জায়গায় ডিসকাশন হচ্ছে বলে ওনারা বলেছেন, আর আমাদের কাছেও জানতে চেয়েছেন। আমরা বলেছি যে কোথায় কোথায় হচ্ছে যে মানুষের ক্ষোভ, পুলিশ কোন জায়গাটা কি করতে পারতো, কোনটা করতে পারেনি, কোন জায়গাটা ব্যর্থ হয়েছেন সেটাও বলেছি। এখন এই আলাপ আলোচনা হয়েছে, আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিয়েছে পুলিশ, কারণ তার সেরকম কোনো ভিত্তি ছিল না। আর যেটা হচ্ছে যে পুলিশ আমাদের বলেছে যে তারা কলকাতা শহরে শান্তি ফেরাতে চান, আমাদের সাহায্য চেয়েছেন। আজকে আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে ঠিকই, কিন্তু আমরা এটা জানিয়ে দিয়ে এসেছি যে আপনারা চিকিৎসকদেরকে আমাদের দুইজনকে সামন দিয়ে যেভাবে ডেকেছেন, পুরো সমগ্র চিকিৎসক সমাজ হচ্ছে যে তার জন্য হচ্ছে যে এটা খুব মানে কড়াভাবে নিয়েছে। তারা হচ্ছে সমগ্র মেডিকেল যে হচ্ছে যে কমিউনিটি সারা দেশের, তারা কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। সুতরাং আগামী দিনে কোনো চিকিৎসককে সমন দেওয়ার আগে কিন্তু 5 বার ভাববেন। আলাপ আলোচনা আমাদের সাথে করতেই পারেন। আপনারা যে আবেদন শহরকে শান্ত করবার জন্য আজকে আমাদের করছেন, এইটা হচ্ছে যে অনেক আগেই আমাদের সাথে বসতে পারতেন। আমি মৃত্যুঞ্জয় পালের কাছে শুরুতেই আসতে চাইবো। একটা বিষয় তো এই বিষয়ে কোনো দ্বিমত থাকার প্রশ্ন নেই, সেটা হচ্ছে সুবিচার সকলে চাইছেন, চিকিৎসকেরা তো বটেই, কিন্তু পাশাপাশি এটাও সমানভাবে সমান জোরের সঙ্গে দাবি তুলছেন চিকিৎসকেরা যে তাদের জন্য নিরাপদ এবং সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। ঠিক সেই সময় দেখা যাচ্ছে শহরের অত্যন্ত নামী 2 চিকিৎসককে লালবাজারে দুটো গুরুতর অভিযোগকে সামনে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে তলব করা হচ্ছে। আমি বলছি মৃত্যুঞ্জয়, যেখানে পুলিশের উচিত এই সাধারণ মানুষের মধ্যে, চিকিৎসক মহল তো বটেই, তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করা, সেখানে কোথাও কি মনে হচ্ছে যে এই পরপর যে ঘটনাগুলো চিকিৎসক মহলকে তারা কার্যত একটা প্রতিপক্ষে রূপান্তরিত করছে? আপনি যে বক্তব্য শুরু করলেন, আপনি যে প্রশ্নটা করার সময় যে সুবিচার সবাই চাইছে, সুবিচার সবার মধ্যে তো তৃণমূল কংগ্রেসও পড়ে, আমরাও পড়ি। আমাদের নেত্রী মিছিল করছেন ফাঁসির দাবিতে, যে যারা ধর্ষক বা যারা এই ঘটনার সাথে, এই পাশবিক নারকীয় ঘটনার সাথে যুক্ত, সবার ফাঁসি চাইছে। এবার আপনি বলছেন যে এই ডক্টরদের ডাকা নিয়ে যে প্রশ্নগুলো উঠছেন, আমাদের কথা হলো একজন দায়িত্বশীল ডাক্তার হিসাবে তাকে ডাকা যদি না যায়, কিন্তু তাকে তাদের লক্ষ লক্ষ মানুষ তাদের লক্ষ্য করেন, সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যমে তাদের ফলো করেন, তাদের একটা বক্তব্য লক্ষ লক্ষ
মানুষের কাছে ছড়িয়ে যায়, তাদের ডাকাটা ডাকতে পারবে না পুলিশ, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে, আমি একটু বলি, তারা সোশ্যাল মিডিয়াতে, আপনি প্রশ্ন করলেন আমার উত্তর দিতে বলি, একজন দায়িত্বশীল ডাক্তার হিসাবে তিনি সমাজ মাধ্যমে লিখতে পারেন, তিনি ভিডিও করে ইউটিউবে বলতে পারেন যে পুলিশ পরিবারকে 5 লক্ষ টাকার অফার করেছেন, মানে পুলিশ পরিবারকে টাকার অফার করেছেন, এবং তার পরিবারও বলছেন, পুলিশও বলছেন এরকম আমরা কোনো টাকার অফার করিনি। একজন দায়িত্বশীল ডাক্তার হিসেবে বলতে পারেন যে 150 ml সিমেন্ট পাওয়া গেছে এবং মিতার বডি ফ্লুইডের সাথে সেই সিমেন্ট মিশে আছেন, 150 ml সিমেন্ট পাওয়া গেছে এবং মিতার বডি ফ্লুইডের সাথে মিশে আছে, এইগুলো তারা দায়িত্বশীল ডাক্তার হিসাবে তিনি না দেখে বলতে পারেন। আরেকজন দায়িত্বশীল বলতে পারেন যে 14ই আগস্ট রাতে, আমি একটু বলে নেই, এগুলো সব বুঝলাম, আমি 14ই আগস্ট রাতে এই অভিযোগটা আজকে তুমি প্রথম এখানে করছো এমনটা নয়, একাধিকবার তৃণমূলে তোমার দলের তরফ থেকে করা হয়েছে, কিন্তু তারা বেরিয়ে এসে বলছেন আজকে যা কথাগুলো আজকে পুলিশ বলেছে তার জন্য লালবাজারে তলব করার কোনো প্রয়োজন ছিল না। পুলিশ ভিতরে ডেকে কি কথা বলেছে সেটা একটা অন্য বিষয়, সেটা পুলিশ এবং যাদের সাথে কথা হয়েছে, যাদের ডেকেছিল তাদের মধ্যেকার বিষয়, কিন্তু পুলিশ যে কারণে ডেকেছে, যে প্রশ্নটা আপনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে আমায় করছেন, সেই উত্তরটা আমি দিচ্ছি। একজন আরেকজন বলতে পারে প্রশ্নটা হচ্ছে পুলিশ যেভাবে যা যা কথা বলেছে এইটা তো বক্তব্য, তার জন্য লালবাজারে তলবের কোনো প্রয়োজন ছিল না। একটা ইনফর্মাল কথাবার্তা যে কোনো সময় পুলিশ ডাক্তারবাবুদের কথা বলতেই পারেন, তারা ডাক্তারবাবুদের কাছে সাহায্য চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন, এর মধ্যে কোনো অন্যায় নেই। প্রশ্নটা হচ্ছে পুলিশ, আমি কেন বলছি, আমি আটকানো প্রশ্নটা কেন আসছে, আমি এইখানে সরাসরি একবার আর্জি করে নিয়ে যাব। আমি কেন গোড়াতেই বলছিলাম যে এই ডক্টর কমিউনিটির মধ্যে যেটা উচিত ছিল পুলিশের কনফিডেন্স বিল্ড আপ করা, সেই ডক্টর কমিউনিটির মধ্যে কিন্তু প্রতিবাদ এবং প্রতিরোধের ঝাঁজটা ক্রমশ বাড়ছে বলে মনে হচ্ছে। কেন এই কথাটা বলছি, ঝিলম করণ যায় আমাদের প্রতিনিধি, আমি একবার সরাসরি দেখাবো কেন এই প্রতিবাদের ঝাঁজটা ক্রমশ বাড়ছে, একবার ব্যাখ্যা করবে ঝিলম, দেখাও ছবিটা। একদমই, দেখো আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যে ক্যাজুয়ালিটি ব্লক, সেইখানে আজকে সন্ধ্যেবেলা ঠিক আগে এই প্রকাণ্ড একটা ব্যানার টাঙানো হয়েছে, এবং এই ব্যানারটা টাঙানো তাদের যে প্রতিবাদের ভাষা, তারা যে বিষয়ে প্রতিবাদ করছে সেটা যাতে সকলের কাছে পৌঁছে যায় এবং ওপর থেকে, সবচেয়ে ওপর থেকে, দূর দূরান্ত থেকে দেখানো যায়, সেই বিষয়টা তুলে ধরার জন্য তারা এই প্রকাণ্ড ব্যানারটা নিয়েছেন। জাস্টিস, যেই যে তাদের বিচার চায় এবং এই কণ্ঠরোধ করে বিচার বন্ধ করা যাবে না, সেটাই তারা বলতে চেয়েছে। এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, জেনে নেব এই যে বারবার এগোচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, কিন্তু আন্দোলনে তো গতি আরও বাড়ছে। একদমই সেটাই, কারণ এই আন্দোলন শুধুমাত্র আরজি করের মধ্যে সীমাবদ্ধ নেই, আরজি কর ছাড়িয়ে সারা বাংলা, ভারতবর্ষ এবং দেশের বাইরেও এই আন্দোলন ছড়িয়ে গেছে। আরজি কর মেডিকেল কলেজ হচ্ছে আন্দোলনের এপিসেন্টার, ফলে স্বভাবতই আরজি কর মেডিকেল কলেজে সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে মানুষ আসছে। দেখুন, লালবাজার থেকে বেরিয়ে কি জিজ্ঞাসা করা হয়েছে, পুলিশ কি জিজ্ঞাসাবাদ করেছে এই দুই চিকিৎসককে, আমি শুধু 4টে পয়েন্ট গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এক হয়েছে কি করা যেতে পারে, আচ্ছা এই যে ক্ষোভ চিকিৎসকদের মধ্যে, ক্ষোভের কারণ কি, ক্ষোভ প্রশমনের জন্য আবেদন করুন, এই একটা আবেদন পুলিশের তরফ থেকে করা হয়েছে বলে চিকিৎসকেরা দাবি করছেন, এবং এটাও দাবি করছেন শান্তি ফেরাতে পুলিশকে সহযোগিতা করার। এটাই প্রশ্ন, এইগুলো তো একেবারে পুলিশ যে কোনো সময় চিকিৎসকদের কাছে এই আবেদনটা নিয়ে যে কোনো সময় কথা বলতে পারতো, তার জন্য লালবাজারে তলব করার কি প্রয়োজন ছিল। আমি অঙ্কন দত্তর কাছে এইখানে আসতে চাই, আমি বলছি অঙ্কন, পুলিশ কি ডিফোকাসড, পুলিশ কি জানে না যে পুলিশ কি চাইছে? তার কারণ প্রথম দিন থেকে খেয়াল করো, একেবারে অত্যন্ত অসংবেদনশীল আচরণ সিপি করেছেন, কোনো সহযোগিতা করেননি এবং গোটা বিষয়কে তাড়াতাড়ি মিটিয়ে ফেলার চেষ্টা করেছেন। এই অভিযোগটা স্বয়ং নির্যাতিতার পরিবারের তরফ থেকে বারে বারে এসেছে। 2, একেবারে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা নেই, ডার্বি ক্যান্সেল করে দেওয়া হলো, উপরন্তু অনেক বেশি ফোর্স দিয়ে যারা সমর্থন জানাতে এসেছিল 3 বড় ক্লাবের সমর্থকদের পিটিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। আজকে চিকিৎসকেরা বলছেন যে অতি সক্রিয়তা এই পুলিশকে আটকাতে গিয়ে দেখা গিয়েছে, পুলিশের এই ডাক্তারদের মিছিলকে আটকাতে পুলিশের তরফে দেখা গিয়েছে। প্রশ্নটা পরিষ্কার অঙ্কন, পুলিশ কি তাহলে জানে না পুলিশ কি চাইছে, নাকি পুলিশ অত্যন্ত সচেতনভাবে তোমাদের যেটা অভিযোগ যেখানে যেখানে প্রতিবাদের স্বর সেগুলোকে দমাতে চাইছে? পুলিশ হয় নিজের কাজ ভুলে গেছে, নাহলে একেবারে পুলিশ শাসক দলের দলদাসত্বের কাজে নেমে পড়েছে। কারণ প্রতিবাদী কণ্ঠ দেখলে সেখানে পুলিশেরই অতি সক্রিয়তা, কিনা নির্যাতিতার আইডেন্টিটি রিভিল করা হয়েছে, এই জন্য ডাক্তারদের ডাকা হয়েছে। এই কাজ তো প্রথমেই, অপরাধ তো প্রথম করেছে সন্দীপ ঘোষ, প্রেস কনফারেন্স করে 9 বার নির্যাতিতার নাম মুখে এনেছে। তাহলে তার বিরুদ্ধে বিএনএস 72 ধারা অ্যাপ্লাই করে তাকে কেন হেফাজতে নিল না?
এটা তো পুলিশের প্রথম তো সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করার দরকার ছিল। যখন আমরা দেখতে পেলাম যে একের পর এক কর্তৃপক্ষের ব্যর্থতা, ফেক নিউজ, তাই ফেক নিউজ তো প্রথম ছড়াতে শুরু করলো এই হাসপাতাল কর্তৃপক্ষ, যে মেয়েটি আত্মহত্যা করেছে সেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই পুলিশের কি অবস্থান ছিল? পুলিশ অপরাধীদের সংরক্ষণ দিচ্ছে, এই পুলিশ লাঠি হাতে লাঠিপেটা করে কাদের? ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের, শুধুমাত্র প্রতিবাদী বলে, তারা ফুটবল প্রেমী বলে। আর এই যে যখন এই অপরাধীগুলো ঘুরে বেড়ায়, সেই দিন পুলিশ কোথায় ছিল? এই প্রশ্ন তো আমরা কাল থেকে বারবার তুলছি। এই যে পুলিশ, কালকে আমরা দেখছি গোটা সল্টলেক স্টেডিয়ামের চত্বর পুলিশে 6 লাখ। পুলিশ নাকি নিরাপত্তার জন্য ডার্বি ক্যান্সেল করলো। তাহলে এই পুলিশের অতি সক্রিয়তা কোথায় ছিল যখন আরজি করটাকে ভেঙে চুরে প্রমাণ করতে চাই? অঙ্কন একটু আসতে বলছি যে প্রথমেই বলি যে এই যে ঘটনাগুলো, আজকে তো পোস্টমর্টম রিপোর্ট আপনাদের আনন্দবাজার অনলাইনে আমি দেখছিলাম, পোস্টমর্টম রিপোর্টে সেখানে দেখা যাচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখলাম পেলভিক বোন ভেঙে গেছে, নেই, উল্লেখ নেই। আজকে আপনাদের রিপোর্ট, আপনাদের আনন্দবাজার অনলাইন পোস্টমর্টম রিপোর্ট যেটা সামনে এনেছে, 150 ml সিমেন্ট আমরা দেখলাম। এবং যারা মানে সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সার, যাদের লক্ষ লক্ষ মানুষ দেখেন, তারা এগুলো শেয়ার করলো। তারা যদি এই ঘটনাকে রাজনীতিকরণ বা ভুয়ো খবর যদি ছড়ানোর জন্য যদি আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে, তাকে তাহলে পুলিশ ডাকবে না। আজকে পোস্টমর্টম আমি আজকে বারবার বলছি, এখন তদন্ত করছে। অত্যন্ত বেশি প্রশ্ন, এই সন্দীপ ঘোষকে একবারের জন্য কলকাতা পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি। খেয়াল করুন, এই সন্দীপ ঘোষের সিবিআই কিন্তু চতুর্থবারের জন্য টানা জিজ্ঞাসাবাদ করছে। আপনারা জানেন যাদবপুরে আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে একেবারে বিচার চাই এই স্লোগান তীব্র করা হয়েছে। এই মুহূর্তে সেখানে উত্তেজনা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। সরাসরি সেই পরিস্থিতি আপনাদের সামনে রাখবো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। দেখা উজ্জ্বল, ছবিটা একবার দেখো। এই মুহূর্তে কিন্তু মূলত কেপিসি হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন, যারা ওখানকার নার্স রয়েছেন, তারা রয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়েরও কিছু স্টুডেন্ট আছেন, সবাই মিলে আজকে সেই 4টে থেকে এখন ঘড়ির কাঁটা 6টা পারিয়ে গেছে। এই অবস্থায় তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে তারা যাদবপুর থানার সামনে রাস্তাটা তারা দাঁড়িয়ে গেছিলেন এবং দাঁড়ানোর কারণেই সেটা অবরুদ্ধ হয়ে পড়ে। কিন্তু তারপর আবার সেখান থেকে মিছিল নিয়ে তারা কাতারে কাতারে, কত সংখ্যায় গোনা যাবে না, কতজন এসেছেন বলা যাবে না, কিন্তু প্রত্যেকেই নির্যাতিতার জাস্টিস চাই। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সেই দাবিকে সামনে রেখে এই মিছিল চলছে, এই মিছিল এগিয়ে যাচ্ছে। এই মিছিলে অনেকেই আছেন যারা কেপিএস হাসপাতালের যারা স্টাফ, যারা শিক্ষক, যারা অধ্যাপক সেখানকার, এমনকি চিকিৎসক যারা রয়েছেন তারা রয়েছেন, এবং একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও আছে। সব মিলে একটাই প্রতিবাদ, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের বেশ কয়েকজন চিকিৎসক জানিয়েছেন যে এই অবস্থায় তারা রাত্রে ডিউটি করতে আশঙ্কিত বোধ করছেন, ভয় পাচ্ছেন, কারণ তাদেরকে একই রকমভাবে দিনের পর দিন নাইট ডিউটি দিতে হয়, রোগীর পরিষেবা করতে হয়। ফলে সেইখানে দাঁড়িয়ে তারা চান শুধুমাত্র এই ঘটনার জাস্টিস না, ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর কখনো রাজ্যের কোনো হাসপাতালে না ঘটে। একেবারে এই দাবিটা তারা তুলছেন যে এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, বিচার চাওয়ার দাবি তো একেবারে সেই জায়গা থেকে এক চুল নড়ার কোনো প্রশ্ন নেই, স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন তারা। কিন্তু আমি এইখানে দেখাতে চাইবো যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, গতকাল আপনারা জানেন যে দুটো নোটিশ পাঠানো হয়েছিল। তারপর সুখেন্দু শেখর রায় একেবারে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, গ্রেফতার করা হতে পারে তাকে এই আশঙ্কাকে সামনে রেখে। আগামীকাল শুনানি রয়েছে, কিন্তু কি বলছেন তৃণমূলের সাংসদ দেখুন। আমার লোকালিটির, আমার পাড়ার 2-4জন ছেলে এবং 2-1 মেয়ে এসেছিলেন যে আপনি আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট, বয়োজ্যেষ্ঠ, তো আজকে আপনাকে আমরা রাখি পড়াতে চাই। তো রাখি পড়ালেন, তাতে দেখলাম যে সুন্দর একটা ওরা লিখেছেন জাস্টিস ফর আরজি কর। এটা তো এখন সময়ের দাবি, বাংলার মানুষের দাবি। সেটাকে পর্যন্ত ওরা রাখি উৎসবটাকে ওরা এইভাবে পালন করছেন দেখে একটা অভিনব প্রয়াস। আমার সবার কাছে নিবেদন যে আপনারা যা কিছু করবেন শান্তিপূর্ণ পথে করবেন,
আর পুরুষদেরকে বেশি দায়িত্ব নিতে হবে এই কারণে, মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। তার কারণ আমরা পুরুষ মহিলা সবাই কিন্তু মাতৃগর্ভে জন্মেছি। মাতৃ ঋণ শোধ করবার জন্য পুরুষদেরকে আরও বেশি দায়িত্ব পালন করতে হবে আমাদের বোন এবং মায়েদেরকে রক্ষা করার জন্য। আন্দোলনকে দেখে বিশেষভাবে অনুপ্রাণিত শুধু আমি এখানে, বহু মানুষ অনুপ্রাণিত। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন 75 বছরের বৃদ্ধ হিসেবে যে এই আন্দোলনকে দেখে সবারই শিক্ষা নেওয়া উচিত যে যদি কোথাও অত্যাচার হয়, যদি কেউ সেই অত্যাচারকে যদি সেটাকে অন্য মুখে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধে কিভাবে বিক্ষোভ হতে পারে তার একটা নমুনা আমরা সম্প্রতি দেখছি। মানে 14ই আগস্টের মধ্যরাত্রি থেকে স্বাধীনতার পূর্ণ লগ্ন পর্যন্ত, প্রভাত পর্যন্ত লক্ষ কোটি মানুষ সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে যেভাবে নতুন করে একটা শপথ নিলেন নারী জাতিকে রক্ষা করার স্বার্থে, মহিলাদের সুরক্ষার স্বার্থে, সেটাকে আমি আমার 58 বছরের রাজনীতিতে কখনো দেখিনি। যখনই এই ধরনের পাপ, যখনই এই ধরনের অপরাধ সংগঠিত হবে, ঐক্যবদ্ধভাবে সমস্ত বাঙালিকে, সমস্ত ভারতীয়কে ঝাঁপিয়ে পড়ে এর প্রতিবাদ করতে হবে, কিন্তু অবশ্যই শান্তিপূর্ণভাবে। একেবারে এইটা স্পষ্ট করে দিচ্ছেন তৃণমূল সাংসদ যে এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনের পাশে তিনি রয়েছেন এবং এই অন্যায় যদি হয় তার প্রতিবাদ এভাবেই হবে, এটাও স্পষ্ট করে দিচ্ছেন। কিন্তু এই যে চিকিৎসকদের আন্দোলন, একটা চিকিৎসকদের আন্দোলন তো হচ্ছে নিঃসন্দেহে বিচারের দাবি, আর একটা হচ্ছে যিনি আরজিকর মেডিকেল কলেজের যিনি প্রাক্তন অধ্যক্ষ তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, যার মধ্যে অন্যতম চন্দ্রমৌলি ঝা চিকিৎসক, আন্দোলনরত চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। ব্যক্তিগতভাবে কিভাবে তিনি সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন অধ্যক্ষ তার দ্বারা কিভাবে তিনি বঞ্চিত হয়েছেন, আমি সেইটা আপনার থেকে জানতে চাইবো। যে আপনাকে নাকি এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হতে হয়েছিল, বলবেন কি হয়েছিল? 2021 সালে ছাত্রছাত্রীদের নিজস্ব কিছু দাবি, একেবারেই ছাত্রছাত্রীদের পেটি কিছু দাবি, হাউস স্টাফশিপ কাউন্সেলিং স্বচ্ছ হতে হবে, কলেজে দীর্ঘদিন ধরে কোনো ইউনিয়ন নেই, ইউনিয়ন ইলেকশন করাতে হবে, লেডিস হোস্টেলের নিজস্ব কিছু সমস্যা ছিল, এই দাবিগুলো নিয়ে একটি মুভমেন্ট হয়, একটি ছাত্র আন্দোলন হয়। আমরা অধ্যক্ষের কাছে গিয়ে চিঠি এবং সরাসরি দেখা করে বিষয়টি সলভ করার চেষ্টা করি এবং তিনি আমাদের সাথে কোনো ছাত্রছাত্রীর সাথেই দেখা করেন না। এমনকি ইনি ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদকেই একমাত্র ছাত্র সংগঠন এবং ছাত্র বডি হিসেবে স্বীকৃতি দেন। এই পরিস্থিতিতে অনশন আন্দোলন শুরু হয়। আমি সেই অনশন আন্দোলনে সামনের সারিতে থাকার কারণে পরবর্তীতে যখন আমাদের 5.5 বছরের কোর্স শেষ হওয়ার পর ইন্টার্নশিপ ক্লিয়ারেন্স এবং রেজিস্ট্রেশন দেওয়ার বিষয়টি আসে, যে রেজিস্ট্রেশন দিয়ে মানে লিগালি ডাক্তারিটা করা যায়, সেই রেজিস্ট্রেশন উনি দিতে অস্বীকার করেন এবং আমাকে সরাসরি না হলেও ভার্বালি এরকমটাই জানান যে আন্দোলনে যুক্ত থাকার কারণে রেজিস্ট্রেশন পাওয়া যাচ্ছে না। আমরা স্বাস্থ্য ভবনের বিভিন্ন কর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য সচিব সবার কাছে গিয়েও কোনো সদুত্তর পাইনি এবং তারা জানান যে এক্ষেত্রে মানে শাসক দল এবং প্রশাসন সিদ্ধান্ত নিতে পারে, কলেজ প্রশাসন সিদ্ধান্ত নিতে পারে যে আমাদের সাথে কি হবে। ওনারা কোনো সদুত্তর দিতে পারেননি। শেষমেশ আমাদের হাইকোর্টের দ্বারস্থ হয়ে দীর্ঘ 8 মাস পর, আমার ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পর দীর্ঘ 8 মাস পর রেজিস্ট্রেশন হাতে পাই। মানে সেটা কোর্টে যাওয়ার পর, তবে আপনি ডাক্তারি প্র্যাকটিস করার কার্যত শংসাপত্রটা, সার্টিফিকেটটা পেয়েছেন। আমি এখানে কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসতে চাইব। বলছি কৌস্তব, এক তো হচ্ছে যে আন্দোলন যদি করা হয়, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ডক্টর ঝা যেটা বলছিলেন সেটা হচ্ছে যে একেবারে সন্দীপ ঘোষের রোশানলে পড়তে হয়েছে, প্র্যাকটিস তুমি করতে পারবে না। এবার আন্দোলন যদি করো, সেই অন্যায়ের প্রতিবাদে আন্দোলন, তখন দেখা যাচ্ছে একেবারে চাপ আসছে এবং সেই চাপটা প্রশাসনের তরফে আসছে। আমি বলছি প্রশাসনের ভূমিকা যদি বলো, এই প্রশাসন জোড়া নোটিশ পাঠালো সুখেন্দু শেখর রায়কে, শাসক দলের সাংসদ, মাথায় রাখবে সেই শাসক দলের সাংসদ গ্রেফতার হতে পারেন বলে কোর্টে মুভ করছেন। অবাক হওয়ার বিষয় আছে যে মীনাক্ষীদের তলব করা হয়েছে তাতে। সাহস থাকলে মীনাক্ষীদের অ্যারেস্ট করে নিন ডিওএফআই অফিস থেকে, কোনো অসুবিধা নেই। আমি শুধুতে বলবো যে বললাম না তৃণমূল কংগ্রেস উই ওয়ান্ট জাস্টিস, উইটা থেকে তৃণমূল কংগ্রেস বাদ গেল কী করে? বাদ গেল সিপিপিসির জন্য,
আর এই নটোরিয়াস লোকটা ইয়ে সন্দীপ ঘোষের জন্য কি শুনলেন সন্দীপ ঘোষ সম্বন্ধে? সন্দীপ ঘোষ কী চালাতেন ওখানে, কোন কোন ধরনের র্যাকেট চালাতেন, নিশ্চিতভাবেই সামনে চলে আসবে। আমি বলবো এখানে সুবর্ণ গোস্বামীকে ডাকলেন, ডাক্তার কুণাল সরকারকে ডাকলেন কি তিলোত্তমার নাম মুখে নেওয়ার জন্য? সন্দীপ ঘোষ 9 বার নাম নিয়েছে প্রেস কনফারেন্স করে। সন্দীপ ঘোষ হাসাব করার চেষ্টা করছে। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ বলে দেওয়ার চেষ্টা করেছিল আত্মহত্যা করার বলে দেওয়ার চেষ্টা করেছিল কে? কলকাতা পুলিশ। আবার কে? কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, ডাকুন না, আমাদের কোনো অসুবিধা নেই তো। বিনীত গোয়েল, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে ও কি সিভিক ভলেন্টিয়ার, কিছুতেই বলে না, কিছুতেই বলে না, প্রশ্ন এড়িয়ে যায়। কে এড়িয়ে যায়? বিনীত গোয়েল। আবার কে? আরে কতজনকে থাকবেন? 1000 লোককে আমরা শুনেছি কলকাতা লালবাজার থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে। আরে কতজন লাগবেন? পশ্চিমবাংলার 1 লাখ লোক বলবে আমরা সহযোগিতা করতে চাই, আমরা জানি এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত। ভাই একটা কথা বলিনি, দুটো কথা বলে না, বলে না, 6:34 অবধি বসে আছে, তার উত্তরও তো দেবে, ওকে শেষ করে না একেবারে তুমি বলো। উই নাম বাদ গেছে, তৃণমূল কংগ্রেস উইর মধ্যে নেই, তার বাকিরা জাস্টিস চাইছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের ভূমিকা, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাইজ পোস্টিং দিয়ে দিলেন, কতটা প্রভাবশালী। আমি উল্টো কথা বলি, আমি বলছি স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে এই যারা অন্যায় করেছে তার ফাঁসি পর্যন্ত চেয়েছেন। সেই উইয়ের মধ্যে তৃণমূল নেই, আরে অভিষেক ব্যানার্জির মতো নেতা এনকাউন্টার চেয়েছেন সাধারণ মানুষের ক্ষোভকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মানুষের ক্ষোভকে ঘুরিয়ে দেওয়ার জন্য। মিথ্যে কথা বলছেন। আসলে আমি আবার বলছি, কেন আরজিকর নিয়ে আলোচনা হচ্ছে, আরজিকর নিয়ে যখন আলোচনা হচ্ছে, এখানে একজন প্রাক্তন ছাত্র আছেন, উনি নিশ্চিতভাবে আরজিকরের ছাত্র, কলেজের ইতিহাসটা ছাত্ররা সবসময় জানে। 2001 সালে এর সঙ্গে এটাও তো আমি বলছি সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং আমি বলছি, আমি বলিনি 2001 সালে। এইবার মৃত্যুঞ্জয় বলো, 2001 সালে ডক্টর সৌমিত্র বিশ্বাস, তিনিও একজন ছাত্র ছিল, আরজিকরের সেক্স র্যাকেট সামনে আনার জন্য তাকে খুন করা হয়েছিল। তখনকার যে মানে ডক্টর হালদার, 2001 সালটা ব্রিটিশ আমল নয়, ব্রিটিশ আমলে এই অন্যায় তোমাদের সময় হয়েছিল বলে সেদিনকে তৃণমূল ছাত্র পরিষদ আর ডিএসএফে ঢুকতে দেওয়া হয়নি। পদত্যাগ করেছিল। অনিতা দোয়ানের খুন বা বর্ণালী বিশ্বাস নার্সকে হত্যা করে খুন, একবারও পদত্যাগ করেছিল? আমি বলছি তারা কি বলেছিল? আমি বলছি আজকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের আমি বলছি সেই অনিতা দেওয়ান থেকে শুরু করে ভিখারি পাসওয়ান, এক সেকেন্ড শোনো না, একাধিক ঘটনায় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতবার মুখ্যমন্ত্রীর ইস্তফা চেয়েছিলেন। সেই ইস্তফা চাওয়াটা যদি সঠিক হয়ে থাকে, আজকের ইস্তফা চাওয়াটা ভুল কি করে হতে পারে? আমি বলছি যুক্তির পাশাপাশি পাল্টা যুক্তিকেও তো রাখতে হবে। সবাইকে বলতে দিতে হবে। আমি তিনজনকে থামালাম। শীর্ষেন্দুদা, হ্যাঁ প্লিজ শীর্ষেন্দুদা। রাজধর্মের নামে এই যে চলছে ক্ষমতার অপব্যবহার, সেটা প্রত্যেকে দেখছেন। আজকে শুধুমাত্র সন্দীপ ঘোষের কথা বলছেন, আজকে পুলিশ কমিশনারেট 9 তারিখে প্রেস বিবৃতিতে নির্যাতিতার নাম বলেছেন। তার কেন বিএনএসের 72-তে 2 বছরের জেল হবে না? একদম। আজকে গুজব ছড়ানো বলছেন বড় বড় ডাক্তার, আজকে রাজ্যসভার সাংসদ কাম আইনজীবী সুকেন্দ্র শেখর রায় যে জায়গায় বলছেন। আর একটা কথা, গতকাল যে ডার্বি ম্যাচ ছিল, যে দুদলের যে আবেগ ছিল, আপনারা বলবেন দুদলের যে আবেগ, যে খেলা, যে ফিফাতে পর্যন্ত নাম আছে, সারা পৃথিবীতে আমাদের বাঙালির মানে লজ্জা সেটা সেই খেলাটা না হওয়াতে। বিধাননগর কমিশনারেট গুজব ছড়ালেন, তাহলে বলতে হয় যে অস্ত্র নিয়ে নাকি ওখানে সবাই হাজির হবে, সেটা তো হয়নি। তাহলে ওই গুজব ছড়ানোর জন্য কেন তাকে লালবাজারে ডাকা হবে না? কেন তাকে লালবাজারে ডাকা হবে? চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে আর লালবাজারে আসতে হবে না। দুজন চিকিৎসক এসেছিলেন, কিন্তু চিকিৎসক রাজাধর তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি। 280 জনকে নোটিশ দেওয়া হয়েছে আরজিকর কাণ্ডে, লালবাজার সূত্রেই খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তান, বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রদেশ, ছত্তিশগড় থেকে ফেক আইডি বা ভুয়ো আইডি তৈরি করে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। এর পরের অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 তারিখ অর্থাৎ 9 আগস্ট যেদিন ঘটনা ঘটে আরজিকর মেডিকেল কলেজে, সেদিন পুলিশ আসার 2.5 ঘন্টা পর থানায় তৎকালীন অধ্যক্ষ তিনি চিঠি দেন।
12:30 হাসপাতালে পুলিশ পৌঁছয়, 3টে নাগাদ থানায় সন্দীপ ঘোষ তৎকালীন অধ্যক্ষ আরজি করেন তার চিঠি পৌঁছয়। একেবারে তদন্তের আবেদন জানিয়ে এই চিঠি সন্দীপ ঘোষ তিনি পাঠিয়েছিলেন। এটা কিন্তু লালবাজার সূত্র মারফত জানা যাচ্ছে। এটাও জানা যাচ্ছে নির্যাতিতার নাম যেহেতু তৎকালীন অধ্যক্ষ করেছিলেন, ফলে তার বিরুদ্ধেও মামলা রুজু হতে চলেছে, এটা লালবাজার সূত্রে খবর। কিছুক্ষণ আগে একেবারে যে প্রশ্নটা বারে বারে তুলছিলেন, সকলে তুলছিলেন, কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা হবে না, এইবার লালবাজার সূত্রে খবর এবার কিন্তু লালবাজার মামলা করতে চলেছে। আমি এক এক করে প্রত্যেকের কাছে আসবো। অঙ্কন, দেখুন, পুলিশ এই প্রতিবাদের পর আমাদের আপনাদের সকলের মানে মানুষের বিরোধী কণ্ঠস্বরের আওয়াজ শোনার পর উনারা পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এই পুলিশের অতি সক্রিয়তা কোথায় ছিল? এই তো বিনীত গোয়েল প্রথম তো এফআইআর এর নামে হওয়া উচিত। আরে বিনীত গোয়েলের নামে আর তুমি কত জায়গায় যাবে? তোমরা শিলিগুড়িতে গণধর্ষণ, হাওড়ায় ধর্ষণ, মালদায় ধর্ষণ, তার ডেড বডিটা 9 দিন পরে পাওয়া যায়। একটা ছবি দেখা গেলে সেখান থেকে উন্নতি কেন আমাদের রাজ্যে লক্ষ্য করা যাবে না? আমি কথা বললাম, অঙ্কনকে থামালাম। প্লিজ অঙ্কন প্রস্তাব। কুণালদা আর সুবর্ণদাকে যে কারণে আজকে ডাকা হলো, ভিকটিম ব্লেমিং আর ভিকটিম শেমিং এই কাজ প্রথম করেছেন ওই প্রিন্সিপাল আর রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি হ্যাটস অফ টু সুমন দে, এডিটর অফ এবিপি, ওনাকে থামিয়েছেন। উনি বলে ফেলেছিলেন। সেকেন্ড আমার কথা, ওই বলেছেন না উই ওয়ান্ট জাস্টিসের মধ্যে নাকি তৃণমূল আছে। উই ওয়ান্ট জাস্টিস, তৃণমূলই আছে, তৃণমূলই আছে। আমার জায়গায় তিনজনকে থামালাম। ডক্টর ঝা খুব দ্রুত, মানুষ এদের কথা শুনতে চাইছে, তার কারণ এরা সব থেকে বেশি ইনসিকিউর ফিল করছে এই মুহূর্তে। এদের হাসপাতালে ঘটনা ঘটেছে। ডক্টর ঝা, ডক্টর ঝা প্লিজ, আমি দুজনকে থামালাম প্লিজ। মৃত্যুঞ্জয়, ডক্টর ঝা প্লিজ। ডক্টর, আরে বলতে দাও, ওনাকে বলতে দাও সব থেকে প্লিজ। ডক্টর ঝা প্লিজ, মৃত্যুঞ্জয় বলতে দাও রে বাবা ডক্টর ঝাকে প্লিজ। হ্যাঁ, ভিকটিম ব্লেমিং বা ভিকটিম শেমিংয়ের জন্য মানে যে অভিযোগ, মানে যে পুলিশ যেভাবে মামলা রুজু করছে ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামী এদের এগেনস্টে, এবার এখন জানতে পারলাম ডক্টর সন্দীপ ঘোষের এগেনস্টেও পুলিশ মামলা রুজু করেছে। এই ব্যাপারটাকে তো সাধুবাদ জানাতে হয়, কিন্তু আমরা ক্যাম্প মানে এই আরজি করে এই রিসেন্টলি যে ভাঙচুরের ঘটনা হয়েছে বা এই যে সেকেন্ড ইয়ার পিজিটি দিদির এই যে ধর্ষণ ও মৃত্যুর ঘটনা, এই ব্যাপারগুলোতে পুলিশের ভূমিকা আমরা একেবারে প্রত্যক্ষদর্শী হিসেবে দেখেছি। আমরা দেখেছি ভাঙচুরের দিন পুলিশ কার্যত গুন্ডা বাহিনীকে করিডোর করে ঢুকতে দেয় এবং তাদের দাপাদাপির সময় পুলিশ নীরব দর্শক, সাইলেন্ট স্পেক্টেটর হয়ে চুপচাপ দাঁড়িয়েছে। কিন্তু আমি বলছি আজকে চন্দ্রমৌলি ঝা হাতে কালো ব্যান্ড পরে এসেছে, একেবারে প্রতিবাদ। আমরা সেই দিনটার জন্য অপেক্ষায় রয়েছি যেদিন এই বিচারের দাবিটা তাদের মিটবে এবং নিরাপত্তার আশ্বাস পেয়ে তারা আবার কাজে ফিরে যাবেন। আমরা সেই সকাল দেখার অপেক্ষায় রেখেছি। কত দ্রুত সেই সকালটা আসে সেই অপেক্ষায় থেকে এই অনুষ্ঠান আমরা শেষ করছি। সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক এবিপি।